এমএনপিএস এবং আকস্মিক মৃত্যু সিন্ড্রোমের মধ্যে একটি লিঙ্ক আছে কি? আকস্মিক প্রাপ্তবয়স্ক মৃত্যুর সিন্ড্রোম সবচেয়ে সমস্যাজনক এবং অব্যক্ত চিকিৎসা রহস্যগুলির মধ্যে একটি। একজন ব্যক্তি অসুস্থতার কোনো লক্ষণ দেখাতে পারে, তবুও তাদের জীবন হঠাৎ করে শেষ হয়ে যায়। ডাক্তার এবং প্রিয়জনদের এই প্রশ্নের উত্তর ছাড়াই কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে আকস্মিক অ্যারিথমিক মৃত্যু প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৫ মিলিয়ন জীবন দাবি করে। ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি কার্ডিওভাস্কুলার রোগ থেকে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর ২০% পর্যন্ত দায়ী। ঐতিহ্যগতভাবে মূল কারণগুলি লুকানো: হৃদরোগ, করোনারি, ধমনী রোগ, অ্যারিথমিয়া, কার্ডিওমায়োপ্যাথি। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বিশেষজ্ঞদের মনোযোগ ক্রমবর্ধমানভাবে একটি নতুন ঝুঁকির কারণ মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের এক্সপোজারের দিকে আকৃষ্ট হয়েছে। ন্যানোপ্লাস্টিকগুলি কিভাবে হঠাৎ মৃত্যুর দিকে পরিচালিত করতে পারে, এমন প্রক্রিয়াগুলিকে ট্রিগার করতে পারে, তা বোঝার জন্য আসুন তারা কি করতে পারে তা স্মরণ করি। আমরা জানি ন্যানোপ্লাস্টিকের সবচেয়ে ধ্বংসাত্মক বৈশিষ্ট্য হল এর পৃষ্ঠের ইলেকট্রোস্ট্যাটিক চার্জা এই কণাগুলিকে কোষের মধ্যে বৈদ্যুতিক আবেগের সংক্রমণে হস্তক্ষেপ করতে দেয় এবং অঙ্গ এবং সামগ্রিকভাবে শরীরের কাজকে সমন্বয় করে এমন সংকেতগুলিকে বিকৃত করে। এবং কারণ এই একই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ প্রতিটি কোষের মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে ব্যাহত করতে পারে, শক্তির ঘাটতি প্রদাহ এবং শেষ পর্যন্ত কোষের মৃত্যুর দিকে নিয়ে যায়। সবচেয়ে বড় বিপদ দেখা দেয় সবচেয়ে বেশি শক্তি খরচকারী অঙ্গমস্তিষ্ক এবং হৃৎপিণ্ডে, যেখানে এই ধরনের ব্যাঘাত হঠাৎ মৃত্যু সিন্ড্রোমকে ট্রিগার করতে পারে। আমাদের মস্তিষ্ক সুনির্দিষ্ট বৈদ্যুতিক আবেগের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস এবং হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যদি ন্যানোপ্লাস্টিক এই সংকেতগুলিকে ব্লক করে বা বিকৃত করে, তাহলে হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং এই ভাঙন হঠাৎ করে নয়, এটি ক্রমান্বয়ে বিঘ্নিত হওয়ার ফলে অর্থাৎ মস্তিষ্কের কার্ডিওভাস্কুলার কেন্দ্র থেকে সংকেতগুলি ক্রমশ বিকৃত এবং অস্থির হয়ে ওঠে ধাপে ধাপে, হৃৎপিণ্ডের পেশির মধ্যে বৈদ্যুতিক আবেগের সংক্রমণকে ব্যাহত করে। যদিও এটি প্রাথমিকভাবে অ্যারিথমিয়া হিসাবে প্রদর্শিত হয়, হৃদস্পন্দন খুব দ্রুত, খুব ধীরে বা অনিয়মিতভাবে, এই ত্রুটিগুলি আরও খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি জটিল থ্রেশহোল্ডে পৌঁছায়, যেখানে ছন্দ ভেঙে পড়ে এবং হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। আশেপাশের লোকদের কাছে এটি তাৎক্ষণিক বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে সময়ের সাথে সাথে ব্যর্থতা দীর্ঘদিন ধরে বিকাশ লাভ করেছে। একটি অনুরূপ প্রক্রিয়া শ্বাস প্রভাবিত করমস্তিষ্কের শ্বাসযন্ত্র কেন্দ্র থেকে সংকেত ন্যানোপ্লাস্টিক ইলেকট্রোস্ট্যাটিক চার্জের প্রভাবে ক্রমান্বয়ে আরও অনিয়মিত হয়ে ওঠে, ক্রিটিক্যাল থ্রেশহোল্ড অতিক্রম করার পরে, এবং মস্তিষ্কের আদেশগুলি আর অতিক্রম করতে পারে না। শ্বাস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অন্য কথায়, আকস্মিক মৃত্যু হৃৎপিণ্ড এবং শ্বাস-প্রশ্বাসের ক্রমান্বয়ে অনিয়মিত হওয়ার চূড়ান্ত পরিণতি, এমন একটি প্রক্রিয়া যা নীরবে অগ্রসর হয় যতক্ষণ না এটি ফিরে আসার একটি বিন্দু অতিক্রম করে। এবং যখন আমরা আমাদের দৈনন্দিন রুটিনগুলি ভবিষ্যতের জন্য পরিকল্পনা তৈরি করি, ন্যানোপ্লাস্টিকগুলি দিনের পর দিন আমাদের দেহের কোষকে কোষ দ্বারা ক্ষতি করতে থাকে। ন্যানোপ্লাস্টিক মানবদেহকে কতটা মারাত্মকভাবে প্রভাবিত করে তা উপলব্ধি করা ভয়ঙ্কর। এমনকি আরও বিরক্তিকর এই সত্য যে আমরা তাদের সাথে আমাদের এক্সপোজার নিয়ন্ত্রণ করতে পারি না। ন্যানোপ্লাস্টিক আমাদের শরীরে ক্রমাগত প্রবেশ করে আমাদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে। আমরা যে জল পান করি এবং আমরা যে খাবার খাই, এটি ইতিমধ্যে আমাদের দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠেছে। আজ আমরা জানি যে ন্যানোপ্লাস্টিকগুলি আমাদের মস্তিষ্কের শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিকে ব্যাহত করতে পারে, যার ফলে অ্যারিথমিয়াস, ব্রঙ্কোস্পাজম এবং পালমোনারি এডিমা হতে পারে, যার ফলে হঠাৎ মৃত্যু হতে পারে। তবু আরও উদ্বেগজনক বিষয় হল আমরা এখনও কত কম জানি। ন্যানোপ্লাস্টিক গবেষণা সবেমাত্র শুরু হয়েছে এবং আমরা শুধুমাত্র এই হুমকির প্রকৃত স্কেল উপলব্ধি করতে শুরু করছি। কিন্তু কোনো ভুল করবেন না, আপনি এখন পর্যন্ত যা শুনেছেন তা বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। এগুলি ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক দ্বারা ট্রিগার করা প্রকৃত জৈবিক প্রক্রিয়া। তারা আমাদের শরীরের প্রতিটি সিস্টেমকে আক্রমণ করে দীর্ঘস্থায়ী অসুস্থতায় অবদান রাখে এবং এমনকি হঠাৎ মৃত্যু ঘটায়।
কিন্তু তাদের প্রভাব বর্তমান প্রজন্মের বাইরে পৌঁছেছে। এই ন্যানোপ্লাস্টিকগুলি ইতিমধ্যেই আমাদের শিশুদের এবং এমনকি আমাদের পৃথিবীতে নতুন জীবন আনার ক্ষমতাকে প্রভাবিত করছে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক প্রজনন স্বাস্থ্য ধ্বংস করে। বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ দৃঢ়ভাবে নির্দেশ করে যে মাইটোকন্ড্রিয়াল কর্মহীনতা পুরুষ ও মহিলাদের উভয়ের বন্ধ্যাত্বের মূল কারণ হতে পারে। সেই সাথে গর্ভধারণ গর্ভাবস্থা এবং ভ্রূণের বিকাশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পুরুষদের জন্য উর্বরতা নির্ভর করে পর্যাপ্ত সংখ্যক সুস্থ শুক্রাণু কোষ তৈরি করার উপর, যেগুলো শুধুমাত্র বেঁচে থাকে না, কিন্তু ডিমে পৌঁছানোর ও নিষিক্ত করার জন্য পর্যাপ্ত গতিশীলতা এবং প্রয়োজনীয় শক্তিও রাখে। এই শক্তিটি আসে মাইটোকন্ড্রিয়া থেকে, যা শুক্রাণুর চলাচলের জন্য প্রয়োজনীয় এটিপি প্রদান করে। মাইটোকন্ড্রিয়াল ফাংশন যখন ক্ষতিগ্রস্ত হয় বা অস্থির হয়ে যায়, তখন শুক্রাণুর গতিশীলতা কমে যায়। এমনকি শুক্রাণুর কোষের আকৃতি ও গঠনও পরিবর্তন হতে পারে, সরাসরি গর্ভধারণের ক্ষমতা হ্রাস করে। ১৯৭৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুরুষদের মধ্যে বিশ্বব্যাপী শুক্রাণুর সংখ্যা ৬০%-এরও বেশি কমেছে। উর্বরতার ক্ষেত্রে আমাদের এখানে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকতে পারে, কারণ এটি অবশ্যই সংযোজন এবং আমরা জানি যে বেশ কিছু সময়ের জন্য যে সংযোজনগুলিতে অন্তঃস্রাব ব্যাহত করার বৈশিষ্ট্য থাকতে পারে এবং এটি উর্বরতাকে প্রভাবিত করতে পারে, তবে তারা নিজেরাই কণার অংশ হতে পারে, কারণ কণাগুলি বিভিন্ন উপায়ে চীনা বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত গবেষণায় প্রতিটি বীর্যের নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। শুক্রাণু কোষের উপর এর প্রভাব দ্রুত এবং ধ্বংসাত্মক উভয়ই। এক্সপোজারের মাত্র ৩০ মিনিটের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ফাংশন ব্যাহত হয় এবং ডিএনএ ক্ষতি শুরু হয়। এটি শুক্রাণুর কার্যক্ষমতা হ্রাস করে এবং গর্ভধারণ প্রায় অসম্ভব করে তোলে। প্রাণীদের গবেষণায় দেখা গেছে যে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি অন্ডকোষে জমা হতে পারে, টেস্টোস্টেরনের ঘাটতি ঘটাতে পারে এবং শুক্রাণুজনিত ব্যাঘাত ঘটাতে পারে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক ইরেকটাইল ফাংশন ব্যাহত করে। অপর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপাদন, বন্ধ্যাত্ব লিবিডো হ্রাস, ইরেকটাইল ডিসফাংশন এবং বয়ঃসন্ধিকালে যৌন বিকাশে বিলম্বিত হতে পারে। টেস্টোস্টেরন উৎপাদনের জন্য এটিপি আকারে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এমনকি অল্প পরিমাণে ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে তাদের কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং এটিপি উৎপাদন হ্রাস করতে পারে। এটি ঘুরে টেস্টোস্টেরনের মাত্রা ৬০ থেকে ৭০% কমাতে পারে। এই ধরনের ড্রপ কর্পোরা ক্যাভার্নোসাতে রক্তপ্রবাহকে ব্যাহত করে, লিঙ্গের গঠন যা ইরেকশনের জন্য দায়ী। ফলস্বরূপ এটি ইরেকটাইল ডিসফাংশন এবং শেষ পর্যন্ত পুরুষত্বহীনতার দিকে পরিচালিত করে। তদুতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে হস্তক্ষেপ করে, যার অর্থ যৌন উত্তেজনার অবস্থায়ও একটি ইরেকশন ঘটে না। চীনের আনহুই মেডিকেল ইউনিভার্সিটির গবেষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দীর্ঘস্থায়ী মাইক্রোপ্লাস্টিক নেশাসহ প্রাণীদের মধ্যে ইরেকটাইল ফাংশন মাত্র ১ মাস পরে প্রতিবন্ধী হয়েছিল। জাপানে একটি জাতীয় গবেষণার ফলাফল দেখিয়েছে যে তরুণ প্রজন্মের মধ্যে ইরেকটাইল ফাংশন এবং যৌন কার্যকলাপ হ্রাস পাচ্ছে। জাপানে প্রতি তৃতীয় মানুষাজা প্রায় ১৪ মিলিয়ন ব্যক্তি ইরেকটাইল ডিসফাংশনে ভোগেন। তদুপরি অল্প বয়সী জাপানি পুরুষদের, বিশেষ করে ২০ থেকে ২৪ বছর বয়সী, যৌন ইচ্ছা হ্রাস, দুর্বল ইরেকশন, প্রচণ্ড উত্তেজনায় পৌঁছাতে অসুবিধা এবং যৌন তৃপ্তির নিম্ন স্তরের প্রদর্শন করে। প্রকৃতপক্ষে ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের প্রবণতা ছিল ২৬.৬%, যা ৫০ থেকে ৫৪ বছর বয়সী পুরুষদের মধ্যে দেখা ২৭.৮% এর প্রায় সমান। এই উদ্বেগজনক প্রবণতা শুধুমাত্র জাপানেই সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী গবেষণা নিশ্চিত করে যে ইরেকটাইল ডিসফাংশনের উপসর্গগুলি বিশ্বব্যাপী ৭৫% পর্যন্ত পুরুষদের প্রভাবিত করে। এটি দেখায় যে এই অবস্থাটি ব্যাপক এবং যে কোনো অঞ্চলের যে কোনো বয়সের পুরুষদের প্রভাবিত করতে পারে। ১৯৯৫ সালে
বিশ্বব্যাপী ১৫২ মিলিয়নেরও বেশি পুরুষ ইরেকটাইল ডিসফাংশনে ভুগছিলেন। বিজ্ঞানীদের অনুমান অনুসারে ৩০ বছরের মধ্যেই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। তাই এটা নিয়ে ভাবুন। শুধুমাত্র একটি সংকেত ব্যর্থ হলে আন্দোলন ঘটবে না, একটি চিন্তা গঠিত হবে না, এবং একটি আবেগ উত্থাপিত হবে না। মানুষের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ দিকের ক্ষেত্রেও একই কথা সত্য। সবকিছু স্নায়ু এবং ভাস্কুলার সংযোগের মধ্যে সুনির্দিষ্ট সমন্বয়ের উপর নির্ভর করে, এবং এটিএই সূক্ষ্ম সংযোগ যা চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকগুলিকে ব্যাহত করে। ইরেকটাইল ডিসফাংশন আর বিরল অবস্থা নয়, এটি একটি ব্যাপক বাস্তবতায় পরিণত হয়েছে। এখন বিশ্বব্যাপী ৭৫% পুরুষের মধ্যে লক্ষণগুলি পরিলক্ষিত হয়েছে। একটি প্যারাসুট দিয়ে লাফ দেওয়ার কল্পনা করুন, যেটি না খোলার ৭৫% সম্ভাবনা রয়েছে। আপনি যে লাফ নিতে হবে, আজকের দিনে বেশিরভাগ পুরুষই তাই অনুভব করেন। মহিলাদের উর্বরতার পরিস্থিতিও কম উদ্বেগজনক নয়। ২০২৫ সালের একটি গবেষণায় ১৮ জনের মধ্যে ১৪ জন মহিলার ডিম্বাশয়ের ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি প্রকাশ করা হয়েছে। প্রতি মিলিলিটারে ২০০০টিরও বেশি কণা। এই তথ্যগুলি নির্দেশ করে যে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণা রক্তের ফলিকল বাধা অতিক্রম করতে পারে। ডিম্বাশয়ে প্রবেশ করার পরমাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণা ডিমের কোষকে প্রভাবিত করে এবং মহিলা প্রজনন সিস্টেমের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় মূল প্রক্রিয়াগুলিকে ব্যাহত করে। এই প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে সমালোচনামূলক হল মাইটোকন্ড্রিয়াল ফাংশন। প্রতিটি ডিমের কোষে ১০০,০০০ থেকে ৬০০,০০০ মাইটোকন্ড্রিয়া থাকে, এবং তারা যে শক্তি উৎপন্ন করে তা ডিম কোষের গঠন এবং পরিপক্কতা থেকে নিষিক্তকরণ পর্যন্ত এবং ভ্রূণের টিস্যুগুলির পরবর্তী বৃদ্ধি এবং বিকাশের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ। ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসার কারণে সৃষ্ট মাইটোকন্ড্রিয়াল কর্মহীনতা ডিমের কোষের পরিপক্কতাকে ব্যাহত করতে পারে, সফল নিষিক্তকরণের সম্ভাবনা হ্রাস করতে পারে এবং এমনকি ভ্রূণের বিকাশগত গ্রেপ্তারের দিকে পরিচালিত করে। প্রজনন অঙ্গে ন্যানোপ্লাস্টিক জমা হওয়া বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আজ প্রায় ১৭.৫% প্রাপ্তবয়স্ক, অর্থাৎ বিশ্বের ৬ জনের মধ্যে একজন বন্ধ্যাত্বের সম্মুখীন হয়। প্লাস্টিক দূষণের বিশ্বব্যাপী বিস্তারের পরিপ্রেক্ষিতে এনভায়রনমেন্টাল মেডিসিন এবং প্রজনন স্বাস্থ্যের অধ্যাপক শানা সোয়ান ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০৪৫ সালের মধ্যে